বিশে ডাকাতকে খুঁজতে খুঁজতে পুলিশ ইন্সপেক্টর একটা অন্ধকার ঘরে এসে দাঁড়ালো। সেই ঘরে বিশে ডাকাত লুকিয়েছিল। এইবার সুযোগ বুঝে পুলিশ ইন্সপেক্টরকে ঘরের মধ্যে জাপটে ধরে তাকে মাটিতে শুইয়ে ফেলে ক্লোরোফুলের রুমাল চেপে ধরলো। তারপর পোশাকটা খুলে নিয়ে নিজে পরে ফেললো। তারপর ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে পাহারারত বন্দুকধারী পুলিশেরা বিশে ডাকাতকে ইন্সপেক্টর মনে করে সেলাম ঠুকলো। এইবার সুযোগ বুঝে বিশে ডাকাত দিদি ব্রাভো! এইবার সুযোগ বুঝে বিশে ডাকাত তাদের উপর গুলি চালিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে জিপে চড়ে হাওয়ায় মিশে গেল। তারপরে শোন, ডাক দিয়ে রাখ। তারপর শোন দিদি, ডাক দিয়ে রাখ। হ্যাঁ, ইম্পর্টেন্ট জায়গা তো, ডাক দিয়ে রাখ। অফকোর্স ডাক তো দেবই। আরে আরে আমার তো সব বইতে এরকম ঘটনা সমস্ত দাগ দেওয়া রয়েছে। আরে কি চারটিখানি কথা রে দিদি, বলে কিনা পোশাকটা পাল্টে নিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে পালানো। আবার আজ রাত্রে জ্বালাতে এলি? ও তুই জ্বালানোর শেষ রজনীতি। খুব হয়েছে, এবার যা তো শুতে, আর জ্বালাতে করতে হবে না। আমি এখন ঘুমোবো। ঘুমোবি? যা। কলি বিরল নিরল শয়নে সখী রজনী পোহাবে কেমনে। কলি বিরল নিরল শয়নে সখী রজনী পোহাবে কেমনে। কোন বল রাখব হিয়া মাধব বিনা একলা নিশি রাতে ও দুটি আঁখি পাতে ঘুম আসে না মনে রাত কাটে না, মনে রাত কাটে না। নয়নে নয়নে না দুরুষি তারে এরি অন্তরে আমি এমন পরানো তাহাতে সপেছি সে যে অন্তর্যামী। দুনয়ন থাক না জেগে স্বপ্নের ছোঁয়া লেগে কি ক্ষতি ঘুম এলো কি না এলো সে বুধু মনেই আছে মরমের অনেক কাছে। নয় আজ ঘর তাকে নাই পেলো এই আসে ছাড়া আর কিছুই জানে না। মনে রাত কাটে না, মনে রাত কাটে না। তরুণ যৌবন জ্বলিয়া জ্বলিয়া শীতল হবে কি শেষে। কাম প্রীতিকে শীতল যমুনা ডুবে মোরা ভালোবেসে। যমুনায় কি মায়া করেছে চাঁদের ছায়া, এক চাঁদ সত্য হয়ে নীরবে। চাঁদ হয়েছে আমাকে সারা রাত ছুঁয়ে থাকে। এ জলে ঢেউ দিও না সখী, এই মন মরণ ছাড়া কিছুই মানে না। মনে রাত কাটে না, মনে রাত কাটে না। বধূ হে বধূ হে মাগো।
সাইরেন বাজছে কেন? নাইট শিফট চালু হলো স্যার। ও হ্যাঁ, আপনার টেলিফোন আছে, কলকাতা থেকে ট্রাঙ্ক কল। ঠিক আছে। হ্যালো, আমি অপর্ণা কথা বলছি। বলো। হ্যাঁ, কখন? তো ডাক্তারে? ডক্টর ভৌমিক অ্যাটেন্ড করছেন, বললেন তো ভয়ের কোনো কারণ নেই, তবে না না, কি আর হবে, সবই বলার। শোনো, আমি 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 এক্ষুনি বেরোচ্ছি, আমি কাল সকালের মধ্যে পৌঁছে যাব। না 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 না, আমি আসতেই চালাবো। আর শোনো, তুমি একদম ভয় পেও না, যদি মনে হয় যে মানসিক কোনো আঘাত, তাহলে ডক্টর মুখার্জির সঙ্গে একটা কনসাল্ট করো, ঠিক আছে? কি কেমন আছেন? ভালো। 2-3 দিনের মধ্যে উঠে পড়তে পারবেন না? এই পারি। আজকে দরকার নেই, 2 দিন বেশ করে ঘুমিয়ে নেই। হয় না কেন? কিরকম একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে যায়। কিরকম স্বপ্ন? স্বপ্ন একটা অন্ধকার ঘর, একটা অন্ধকার গুহা, একটা অনেক বড় দরজা বারবার খুলে যায়। আমি বন্ধ করার চেষ্টা করি, কিন্তু পারি না। বন্ধ হয়ে যাবে, একটা ওষুধ দিয়ে যাচ্ছে, একটা করে খাবেন, অল রাইট। তারপর যদি আবার স্বপ্ন টপ্ন দেখেন, মনে রাখবেন সেডিউল হিপনোটিক ড্রাগ। ভালো হচ্ছি না বলে টাকাটা 4-5টা খেয়ে ফেলবেন না, তাহলে আমার হাতে হাত করি আর কোমরে ধরি। মনে রাখবেন, দুটো। কেমন? এই যে বাথরুমে সাবান জল ফেলে রেখে যাচ্ছেন, আয়া বেয়ারা কেউ তো স্বীকার করছে না, কারণ যে দোষ। কারো দোষ নয় বাবু, কারো দোষ নয়। ডক্টর ভৌমিক, আমি কি ভেতরে যেতে পারি? নিশ্চয়ই। ফিজিক্যালি শি ইজ অল রাইট, মেন্টাল পারফেক্টলি অল রাইট, পারফেক্টলি অল রাইট। আচ্ছা, গোলমাল আমি দেখে নিচ্ছি, আপনি ভেতরে যান। থ্যাংক ইউ। দাঁড়ান, যাবেন না। কাগজ দেখি। কি নাম? নামটা কি? অপর্ণা দেবরায়। Sigma as per diet. এটা আপনার দিদিকে দিয়ে দেবেন, দরকার হলে উনি আনিয়ে নেবেন। আমি তাহলে চলি। রাগ করেছে না? না না, কি বলে আমি রাগ করেছি? আমি মোটে রাগ করে নেই। তোমার কল্পনা। ও তোমার কল্পনা, আর তুমি যখন বাস্তব। শিখে শিখে ভালো হবে, কেমন? লক্ষ্মী মেয়ে, সোনা সোনা। এবার আমায় ছুটি দিন মিস্টার চৌধুরী। ও হ্যাঁ, চল। কি দেখছিস? তোর হাতে ওটা কি? তোর প্রেসক্রিপশন। 25,000 টাকা আমার চাই। হ্যাঁ হ্যাঁ, টাকা আমি দেব। প্রমিস যখন করেছি তখন অন্তত বছর শেষ হওয়ার আগেই টাকাটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার টাকা তো আপনি দেবেনই, এছাড়াও ফাংশন মতন করে আরো কিছু টাকা তুলে দিন না। হ্যাঁ, বাড়ির মেয়েদের কাজে লাগিয়ে দিন না। হ্যাঁ, ওদেরও একটা কাজ পাওয়া হবে, আর এটা ওদের পক্ষে একটা মানসিক টনিক হবে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস।
মানসিক টনিক। হ্যাঁ তা ঠিকই। একদিন আসুন না আমাদের এখানে, অপর্ণা এখানে আছে, ও রাজি হলে সব হয়ে যাবে। আমি যাবো, আই উইল গো, আই উইল কনভে স্যার। আচ্ছা আসুন। হ্যালো, কে বলছেন? জয় বাবু, আমি অপর্ণা বলছি, বলুন। কি খবর? খবর? ও, আপনার স্ত্রী দুপুরের স্বাস্থ্য সম্পর্কিত বুলেটিন? তবে শুনুন, উনি দুপুর 12টার সময় যথারীতি আহার আদি সারিয়া শুইয়াছিলেন। আপনার স্ত্রীর জন্য যতক্ষণ আমি জাগিয়ে আছি ততক্ষণ চিন্তার কোনো হেতু নাই। কি বললেন? মোটেই না। আগে না মশাই, আমি আজকে মোটেই পিছিয়ে ডাকাত করছি না। আমি আজকে আপনার লেখা সর্বরি পড়ছি, বুঝতে পারছেন? আরে কি মুশকিল, বিশ্বাস হচ্ছে না? আরে দেখুন দেখুন। মনে মনে ভাবছি হলো কি, 20 টাকার থেকে একবারে সর্বরি। মনে মনে খুব অবাক হচ্ছে কিন্তু। আমিও মশাই খুব অবাক হচ্ছি আমার চরিত্রের সঙ্গে সর্বরি মিল দেখে। আচ্ছা, সর্বরি আমার মনের কথা জানলো কি করে? আই মিন, আপনি আমার মনের কথা জানলেন কি করে? আর ছাপলেনই বা কোন বুদ্ধিতে? আর শোনো ভাই, বইটার মধ্যে যেন মেতে থেকো না, মাঝে মাঝে দিদি করে একটু নজর দিও। আর কি মশাই, আমার সেই ডিউটি জ্ঞানটি খুব বেশি মাত্রায় আছে, বুঝলেন? সেই কর্তব্য জ্ঞানটুকু তোমার আছে জানি বলেই তো তোমাকে অত ভালোবাসি। কি বললেন? আপনি আমাকে ভালোবাসেন? মাই গড! আরে শুনুন শুনুন, আপনার স্ত্রী শুধু আপনাকেই ভালোবাসেন। আর উনি যদি একবারও জানতে পারেন যে আপনি আমাকে ভালোবাসেন, তাহলে উনি মোটেই খুশি হবেন না, বুঝলেন? কাজী ওই 4 অক্ষরের ভালোবাসি কথাটা বলে কেন শুধু শুধু গোলমালে পড়া? হ্যাঁ, চেপে যান। হ্যাঁ, কি চেপে গেছেন তো? এবার ছাড়ুন ছাড়ুন। কি বই পড়ছিলি রে? খারাপ বই দেখবি না? বই দেখতে আসিনি। তবে কে ফোন করছিল রে? আপনার স্বামী, দ্য অনারেবল হাজব্যান্ড। রোজই এই সময় ফোন করে, তাই নাকি? কই বলিসনি তো? ও মা, তখন তো তুই ঘুমোস, তোকে জাগিয়ে বলবো? তা তো বটে। জানিস দিদি, এদিকে আমি বেচারা জেগে বসে আছি টেলিফোনের দিকে তাকিয়ে। আমার এতে রাধার দশ, কখন শ্যামের বাঁশি বাজবে ক্রিং 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 ক্রিং। দিদি, তাই দিদি, দিদি, তাই দিদি, দিদি, তাই দিদি, আরে কি হলো রে? তাই দিদি, দিদি, বললো না যেটা? আরে দরজা বন্ধ করছিস কেন? বললো দরজাটা। হ্যাঁ, অপর্ণা, অপর্ণা কলিং বেল বাজছে। অপর্ণা সারা দিচ্ছিস না কেন? দরজাটা খোল, কাউকে খুলতে বল। বলুন না, হঠাৎ অসময় চলে এলেন কেন? তোমাকে চমকে দেবো বলে, তোমাকে সারপ্রাইজ দেবো বলে। আর দরজা খুলতে দেখি তুমি, একই বলে প্রেম, একই বলে সেই 4 অক্ষরের ভালোবাসা। দুধ মশাই, রসিকতা রাখুন দেখিনি। আমার কি অপরাধ? আপনার স্ত্রী, আপনার স্ত্রী আপনি আমাকে রোজ দুপুরবেলা টেলিফোন করেন শুনে দরজায় কুলু পেটে বসে আছে। আরে দ্যাট নয়, আপনি শুনুন না, আপনি জানেন না আপনার স্ত্রী আপনার সম্বন্ধে খুবই স্পর্শকাতর। খুবই স্বাভাবিক, কিন্তু তোমার সম্বন্ধে মোটেই সন্তুষ্ট চিত্ত নয়। না হলেই আমি বাঁচি। এখন দেখুন আপনি দরজা খুলতে পারেন কিনা। পারবেন না, খুলবে না। কি ব্যাপার, ঘুমোচ্ছ নাকি? না, তোমার কথা ভাবছিলাম। তাই তো চলে এলাম। চট্ট হয়নি তো? এই উৎকণ্ঠাটুকু দেখার লোভে অফিসে সব কাজ ফেললে চলে এলাম। এই ইউ ড্যাম লায়ার, খুব না, খুব আমাকে নার্ভাস করে দেওয়া হয়েছিল। ফালতুর কথা কেন? ইউ ড্যাম লায়ার, এসে বইয়ের সঙ্গে প্রেম করতে আবার আমাকে বলালো আমাকে সারপ্রাইজ দিতে। লায়ার।
কি ব্যাপার, এত হাই স্ট্রং কেন? বোধহয় বিষে ডাকাতের ক্রাইসিস চলছে। ঘটনাতে কি ঘটলো সত্যি? প্লিজ, আমি 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 ভীষণ দুঃখিত, আমাকে ঘাটাবেন না, আমার সব মাথা গোলমাল হয়ে গেছে। মানে আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, আমি সোজা কথাটা কেন সোজা বুঝছি না? আমার কেন মনে হচ্ছে দিদি আমাকে নিয়ে জেলাস? এক্স্যাক্টলি, আমার সর্বরীর চরিত্র ঠিক তাই। তাই নাকি? কোথায় দেখান। মাই গড, কি করে হলো? আমি এখানে সর্বরী রেখেছিলাম, 20 টাকা হলো কি করে? এমনটি হয় সখী। আচ্ছা ডক্টর মুখার্জি, আমার তো কিরকম সব গোলমাল হয়ে যাচ্ছে। মানে বালিশের তলায় একটা বই রাখলাম, তারপরে এসে দেখি সেটা অন্য বই। পাগল টাগল হয়ে যাচ্ছে নাকি? যত সব রাবিশ। আজকে ভোর রাতে একটা স্বপ্ন দেখেছি। দেখলাম যে একটা খুব সুন্দর দেখতে একটা বাচ্চা শুয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে হাসছে, আর আমি একটা খুব সরু দড়ি, সেই দড়িটা দিয়ে ওকে ঢাকবার চেষ্টা করছি, কিন্তু দড়িটা এত ভারী যে তুলতে গিয়ে আমার হাতটা কিরকম ব্যথা করতে আরম্ভ করলো। এখনো ব্যথা করছে ডক্টর মুখার্জি। স্বপ্নের মানেটা তো ঠিক বোঝা গেল না। আচ্ছা, এই বাচ্চা এটা কিসের প্রতীক? আর এই সরু দড়িটাই বা কিসের প্রতীক? এটা তো ঠিক বোঝা গেল না। খুব বোঝা গেল, বাচ্চা জন্মদিনের প্রতীক। ইয়েস। আর ওই একটা সুতো কিংবা দড়ি, হার কিংবা মাদুলি জাতীয় কিছু, তারই প্রতীক। কারোর জন্য তো গড়িয়েছেন, দিতে লজ্জা পাচ্ছেন। বোঝা গেল? বাচ্চার জন্মদিন বুড়োরও হতে পারে। হাতে যখন ব্যথা আছে বলছে, তখন হাড়টা নিশ্চয়ই ওর কাছে আছে। ভাগো তো বলুন না। কি হার কাছে আছে? বেরি করো না, দেখা যাবে না কি আছে। তাই তাই আজকে আপনার জন্মদিন। আজকে? হ্যাঁ, আজকেই তো 3 তারিখ। কি আশ্চর্য, আজকেই তোমার জন্মদিন। হিমা, হিমা, আমি একদম ভুলে গিয়েছিলাম, তোমার তো আজকে সত্যিই জন্মদিন। তা তুই লজ্জা পাচ্ছিস কেন? দিয়ে দিই প্রেজেন্টেশনটা। দেবো বলেই তো টাইটা মনোগ্রাম করে রেখেছিলাম, তো দেখলাম তোরাই জন্মদিনের কথা ভুলে বসে আছিস। আমি আগ বাড়িয়ে দিতে গেলে যদি বাড়াবাড়ি কিছু হয়। এই দিন আমি ইস্ত্রি করে নিয়ে আসছি। কিচ্ছু হয় না। মুখে আছে, দিন না, দিন প্লিজ দিন। দেখলেন, হাতের ব্যথাটা সেরে গেল। It's quite funny, না ডক্টর মুখার্জি? আচ্ছা ডক্টর মুখার্জি, এইরকম একটা সাইকোলজিক্যাল ফিচার নিয়ে যদি কোনো রকম কোনো নাটক বা উপন্যাস যদি লেখা যায়, তাহলে কিরকম? খুব ভালো হয়। অপর্ণা, কি রে, দাঁড়া, ইস্ত্রিটা গরম হোক। তোকে ওরা ডাকছেন। কি ডাকছি কেন? কি বলছেন? আরে আমি 1 মিনিট আসছি, আমার ইস্ত্রি সুইচটা অন করা আছে। কোথায় চলবে? আসছি। দিদি, অপু, কি হলো? কি আমি 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 টাইটার উপরে ইস্ত্রিটা বসিয়ে সুইচটা অন করে চলে গেছিলাম। আমি আমার তো গোলমাল আছে। আমি আমি কি পাগল হয়ে যাচ্ছি? ওকে কাঁদতে বারণ করো। তোকে বলছো এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা একটা অ্যাক্সিডেন্ট। আরে আর যদি আমাকে চেঁচা দিয়ে আমাদের হুইসলে মারি কালো নাকি? চল ওড়াও ওড়াও। কাকাও, হ্যাঁ দেখতে দিন না আইডিয়াটা। পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। সমুদ্র মন্থনের আইডিয়া। লক্ষ্মী সমুদ্র থেকে উঠছেন সমুদ্র মন্থনে।
এক হাতে অমৃত, এক হাতে হলাহল। আমাদের কলার লক্ষ্যেরও তাই, এক হাতে সৃষ্টি, এক হাতে সংহার। ঠিক জীবনে মতো তাই, একদিকে মধু, একদিকে বিষ। এখানে আজকে স্টেজ রিহার্সালটা সেরে নাও, কালকে তখন পাবলিক হলে ওপেন টু অল। ঠিকই, আমার হুইসেল কেন? উঠে যাক, তোমাকে ড্রেসিং রুম, গ্রিন রুম এসব দেখাই। আমাকে আবার একটু বেরোতে হবে। ম্যাজিস্ট্রেট, এসপি, আমাদের চার্চের বিশপ সবাইকে নিমন্ত্রণ করছি তো। উদ্দেশ্য তোমার সঙ্গে আর ডক্টর মুখার্জির সঙ্গে ওদের ভালোভাবে পরিচয় করিয়ে দেওয়া। আপনার দেখছি সব দিকে নজর আছে। বলতে দেবো না যে ডাক্তার কাকা আমাদের ডুবিয়েছে। না, তুমি আর অপর্ণা পাঠ করছো, সুপর্ণা চা খাবে, আর হৈমু গেস্টে দেখাশোনা করবে, আর আমি জেনারেল ম্যানেজমেন্ট। না, এ বয়সে আপনার যা উৎসাহ, সত্যি। এই নাচ গান থিয়েটারের একটা বড় এফেক্ট কি জানো, বয়সটা কিরম ভুলিয়ে দেয়। আরে আমি তোমাকে বলছি অমিতাভ, মনটা কিরম সজীব করে তোলে। দেখছো না, আমি হৈমু আমরাও এর মধ্যে মেতে গেছি। সেটা আপনি ঠিকই বলেছেন কাকাবাবু। এই হুজুটে থাকাতে সুপর্ণা, অপর্ণা, এমনকি আমি পর্যন্ত মনে মনে বেশ বেশ ফ্রেশ ফিল করছি। মনে হচ্ছে সংসারে আনন্দ আর উৎসাহ ছাড়া কিছু নেই। তা তো বটে। আচ্ছা, তুই এই অতিথিদের মধ্যে ওই শীতেশ আর তার স্ত্রী ডক্টর মিসেস করুণা দত্ত, এদের ভূমিকাটা কি? সাক্ষী? সাক্ষী দর্শকের ভূমিকা। ওই যে চেঞ্জে গেছিলাম না, আলাপ হয়েছিল, নেমন্তন্ন করেছিল, তা আনবো কখনো এই হুজিকে আনা। বেশ করছে, বেশ করছে। এসে এসে তোমার দেখাই। এসে আপনাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা করেছেন? কি কাজ? আপনার কাজটাকে জিজ্ঞাসা করুন। এই কি কাজ গো? সুপর্ণা বলেছি অপর্ণাকে যেন আমরা আমাদের সব সংসারের গল্প করি। যা শুনি ছোট বোনটি বিয়ে করতে রাজি হয়। সুপর্ণা চায় অপর্ণা যাতে সংসারী হয়, এই আর কি। মোটেই না। মিস্টার চৌধুরী বোধহয় অপর্ণার দিকে ঝুঁকছেন, তাই বোনটিকে বিয়ে দিয়ে সরিয়ে দেবার মতলব আর কি। তো মিস্টার চৌধুরী তো সেরকম লোকই নন। আরে অপর্ণা তো সুপর্ণার স্বামীর মনটা ছিনিয়ে নেবার চেষ্টা করতে পারে। স্টেজে যেতে হবে নাকি? করতে পারেনি কেন? বা আমি তো নাটের গুরু, স্টেজ রিহার্সাল কথা হলো না যে স্টেজের উপর আমার টাকা দেবে। ও মা, সে তো 6টা, এখন তো সবে 3টে। তো এখনো 3 ঘন্টা। মা, আচ্ছা পিসিমা বলছিলেন আপনি চা খাবেন না শরবত? দুটোই খাবো। হ্যাঁ, হ্যাঁ, আগে শরবত খাবো, কিছুক্ষণ পরে চা খাবো। তোমাকে এরকম শুকনো শুকনো লাগছে কেন? একটু মাথাটা ধরেছে। ও আচ্ছা, আপনি এটা ওষুধ লিখে দিন। না শিডিউল ড্রাগ ছাড়া আমি লিখি না। আচ্ছা দাও, ইট ইজ অনলি ফর ইউ। ইয়েস। নামটা কি? অপর্ণা দেবরায়। ইয়েস, অপর্ণা দেবী। তোমাদের ওখানে কতগুলি মেয়ে নাচছে? আমাদের ওখানে 12 জন। 12 জন। আচ্ছা, 12টা অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেট লিখে দিলাম। একটা তুমি খাবে আর বাকি 11টা আমাকে দিয়ে যাবে। আপনাকে? হ্যাঁ, কারণ তোমার ওষুধ খাওয়া দেখলে বাকি 11 জনের মাথা ধরতে পারে। হ্যাঁ, যাও যাও। আস, নমস্কার। কে এসেছিল জানিস? ওই বাগডোরের শাড়ি পরে? সুপর্ণা দেবরায় বোধ হয়। আগে না, অপর্ণা দেবরায়। সুপর্ণা দেবরায় কখনো প্রিন্টেড শাড়ি পরে? এই তুই লোক চিনিস? ভাগ্য তো বটেই, কিন্তু ইয়ে কোথায়? অপর্ণা কোথায় গেল? অপর্ণা? তার জন্য আপনার থাকতে হবে না, হুইসেল দিলে সে স্টেজে হাজির হয়ে যাবে। জান তাড়াতাড়ি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইয়েস স্যার। ইয়েস স্যার কি? ছিলে কোথায় এতক্ষণ? কোথায় আবার মাথা ধরে ওষুধ আনতে? এ দেখুন না। তোর কাছে আছে নাকি? আমাকে একটা দিবি? আমাদের আছে। রে বাবা, তোমাদের সবার মাথা ধরলো নাকি? হ্যাঁ, কিন্তু পারে ডাক্তার, মনে থাকে জানো। আরম্ভ হওয়ার আগেই ধরে গেল। আমার আর মাথাটাকে টিপে দেবেন। আমাকে বলে দেখলি পারতে। ছেড়েছে, ওদিকে গিন্নি শুনতে পেলে এবারে দেবে ফায়ার। কাকে? কাকে আবার? আমাকে। আচ্ছা, সে কোথায় বলো তো? সুপর্ণা? সে কি মশাই, খুঁজুন গিয়ে যান, এখানে এতক্ষণ থাকবেন না। নির্জনে একা একা এত তোকে ভালো না। কোথায় গিয়েছিলে? মাথা ধরার ওষুধ আনতে। আর এই সময় তোমাদের যত মাথা ধরা কে মাথা টিপে দেবে? আমাকে বলে দেখলেই পারতে। এত প্রেম ভালো নয়।
কাকে নকল করা হচ্ছে? তুমি যাকে পছন্দ করো, অপর্ণাকে। বাবা, একই তো কপি বুকের ফর্মা হয়ে বসে আছো, আর নকল করার দরকার নেই। দোহাই তোমার, আমি তোমার মানে সুপর্ণার এই স্বাতন্ত্র্যটুকুই পছন্দ করি। আই লাভ মাই ওয়াইফ হেল্পলেসলি অ্যান্ড আই ডু লাভ ইউ। বুঝতে পারলে? সেই দোষে তো আমিও দোষী। কিন্তু দোষীটিকে তো কাজের সময় আশেপাশে খুঁজে পাওয়া যায় না। কটা বাজে খেয়াল আছে? আমার তো শুধু চা পান তামাক দেবার কথা। আর ডক্টর মুখার্জির হাতে টাকাটা কে তুলে দেবে? আমি সরি, আমি এক্ষুনি আসছি। বন্ধুগণ, সুধীবৃন্দ, আজকে যবনিকা উত্তোলনের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন মানুষের মনটিকে। এ মন বড় অদ্ভুত, বড়ই সুন্দর, বড়ই জটিল, এক কথায় চির রহস্যময়। এই মনেরই ভিন্নতর ক্রিয়া প্রতিক্রিয়া প্রতিফলিত হচ্ছে আমাদের এই তিলোত্তমা নৃত্যনাট্যে। দুটি ভাই, সুন্দর উপসুন্দর, অচ্ছেদ্য তাদের ভালোবাসা। আবার একটি নারী তিলোত্তমাকে পাবার জন্য তারাই একে অপরের প্রতিদ্বন্দ্বী, আর শেষ পর্যন্ত একে অপরের হাতে হলো নিহত। মনে তাদের ভালোবাসা, মনেই তাদের লোভ, মনেই লালিত হলো প্রতিহিংসা। পরিশেষে আমাদের বক্তব্য এই যে আজকের অনুষ্ঠানই মূলত আকর্ষণীয় অনুষ্ঠান। এই স্টেজ রিহার্সালেই আমরা ডক্টর মুখার্জিকে উপস্থিত 20,000 টাকা দেব এবং আগামীকাল আসল অনুষ্ঠানে আরো 5,000 টাকা দেব এবং আমাদের অঙ্গীকার আমরা পূরণ করব। আপনি যে বলছেন, আমি নাটকটা ঘোরাতেই জমে উঠলো, কি বলো? কি বলে? না, দেখেছেন সুবর্ণা ওখানে গেছে কিনা? That I don't know. I must follow the time schedule. Spot thou, auditorium, spot thou! এবারে শ্রীমতী সুপর্ণা দেবী আমাদের শ্রদ্ধার্ঘ্য ডক্টর মুখার্জিকে অর্পণ করছেন। আমি সমস্ত দুস্থ রোগীদের তরফ থেকে এবং আমার তরফ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা নাটক নয়, যদিও নাটকের মূল উদ্দেশ্য এইটাই। ধন্যবাদ। মাননীয়া শ্রীমতী হৈমবতী দেবী, রেভারেন্ড ফাদার বিশপ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি এবং সমবেত ভদ্রমণ্ডলী, এরা যে নৃত্য অনুষ্ঠান দেখাবেন, আই মিন মানুষের মনের মধ্যে অহরহ যে নাটক চলছে, সেই নাটকের একটা সুন্দর দৃষ্টান্ত আপনারা আই মিন on the stage, yes, on the stage আপনারা দেখতে পাবেন।
সুন্দর পৃথিবীতে যেখানে যা কিছু আছে সুন্দর, এসো না সবাই, এসো না সবাই কিছু উপহার দিতে। কাজল নয়না হরিণী, তুমি দাও না দুটি আখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি। গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি, ওগো কাজল নয়না হরিণী। চম্পক মঞ্জরি করো তাকে চম্পক বরণা, এসো উচ্ছল ঝরনা অকারণ উল্লাসে হাসি হয়ে তার ঝরে পড়ো না। নিবিড় পুঞ্জ মেঘ দিগন্ত হতে এসো মেঘকাল কুন্তল গণনা, এসো অপরূপ চন্দ্রিমা পূর্ণিমা জোছনা ঝরনা ননে তার ঝরনা। ওগো ময়ূর পেখম তোলো না, ওগো ময়ূর পেখম তোলো না, তার লজ্জা তোমাতে ঢাকি, ওগো কাজল নয়না হরিণী। কুঞ্জ কোকিল এসো পঞ্চম সুর দিয়ে কোকিলে কণ্ঠী তাকে করোনা, এসো অশান্ত সমীরণ দাও দোল ছন্দে ছন্দে তাকে ধরনা। যৌবন বন্যা লীলায়িত রঙ্গে কানায় কানায় তাকে ভরনা, এসো অনন্ত জগতের যত রূপ লাবণী তার রূপ সাধ করে মরনা। এসো আমার মনের মাধুরী, এসো আমার মনের মাধুরী, তার স্বপ্ন তোমাতে আঁকি, ওগো কাজল নয়না হরিণী। তুমি দাও না দুটি আখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি, ওগো কাজল নয়না হরিণী।
সুপর্ণা কোথায় গেল? সুপর্ণা, 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 সুপর্ণা। সুপর্ণা, এই যে শোনা, কাকাবাবু কোথায়? মানে ওই ওই অপর্ণা শরীরটা কেমন খারাপ লাগছে বলছে, মাথা ঘুরছে। হ্যাঁ, মাথা ঘুরছে, তারপরে ওই কি হলো কি কাকাবাবু? একবার দেখুন তো, আমার মনে হচ্ছে ফিল করছে বোধ হয়। একবার দেখুন তো, কি হলো কি? কি হলো? ডক্টর সব নার্ভাস টাইপ না। সব নার্ভাস টাইপ, ব্র্যান্ডি দি মেডিসিন। ওষুধটা খেয়ে নাও। নাটক না দেখে গ্রিন রুমে মেয়েদের দেখা হচ্ছে। ভেতরের নাটক দেখছি। তার মানে দু বোনে পাল্লা দিয়ে অজ্ঞান হয়ে চলেছে। কে কতক্ষণ অমিতাভকে কাছে টেনে রাখতে পারে? পুলিশ। পুলিশ একটু ডাক্তারি করুন তো। আপনি সুপর্ণাকে একটু দেখুন, আমি অপর্ণাকে দেখছি। যত সবাই নার্ভাস। কিরকম লাগছে? কি ফিল করছো? ভালো। ভালো। আমি তো শোবো। শোবে? আচ্ছা, ওঠো ওঠো, আস্তে আস্তে। ঠিক আছে ঠিক আছে, আপনি এখানে শুয়ে দিন, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। না যাই, ব্র্যান্ডি দিয়ে। ব্র্যান্ডিটা কি হয়েছে? ভালো লাগছে না বাবা? চুপ চুপ, নেক্সট আইটেম তো। আপনি যান না, যান, আমি দেখছি। ওকে জোর করে জাগিয়ে রাখো তো। সুপর্ণা, 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 সুপর্ণা। আমাদের মধ্যে থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। কি বলছো? তাই অপর্ণা সরিয়ে দিল। কি বলছো সুপর্ণা? অপর্ণা সরিয়ে দিল। সুপর্ণা, সুপর্ণা, সুপর্ণা। আমার ছেড়ে দিও না, আমার শক্ত করে ধরো, শক্ত করে ধরো। চাবিটা নাও, চাবিটা অন্ধকারে ঘর, দরজা দরজাটা বন্ধ করো, দরজা বন্ধ।
বাবু ও কথা বলবেন না, ও কথা বলবেন না। যে সুপর্ণা মারা গেছে, কিন্তু কেন, কিভাবে, কি কারণে এসব এখনো জানা যায়নি। কাকাবাবু আপনি প্লিজ একবার দেখুন না। আমার মনে হচ্ছে যে ইটস এ কেস অফ হার্ট ফেলিয়ার। না 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 অমিতাভ বাবু, আমি নিজে শুনেছি, আমি নিজে চোখে দেখেছি অপর্ণাকে আমি বলছি অপর্ণা সুপর্ণাকে আসামি অপর্ণা দেব রায়, তোমার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে যে তুমি সুপর্ণা দেবীকে হত্যার উদ্দেশ্য নিয়ে তাকে বিষ প্রদান করেছিলে এবং তার ফলে সুপর্ণার মৃত্যু ঘটেছে। এই জন্যে ভারতীয় দণ্ডবিধি আইনের 302 ধারা অনুসারে চার্জ গঠিত হয়েছে। তুমি দোষী না নির্দোষ? আমি নির্দোষ। আপনি সাক্ষ্য প্রমাণ পেশ করুন। মানে সুপর্ণা যখন মারা যান আপনি পালস দেখছিলেন? হ্যাঁ, এবং তাই আমি ওকে প্রথম মৃত বলে ঘোষণা করি। ডক্টর সুশান্ত রয়, আপনি গেস্টের সামনে কি কিছু বলেছিলেন? ভালো করে মনে করে দেখুন যে বিষ দেওয়া হয়েছিল। সরি, অলরাইট, আই উইল পুট দ্য কোয়েশ্চেন দিস ওয়ে। আচ্ছা, আপনি ব্র্যান্ডি দেওয়ার আগে সুপর্ণাকে পরীক্ষা করে দেখেছিলেন? হ্যাঁ। তখন থেকে কি হার্ট কমপ্লিকেশনস আরম্ভ হয়েছিল? না, হার্ট কমপ্লিকেশনস ছিল না বলেই ব্র্যান্ডি দিয়েছিলাম। আচ্ছা, হার্ট কমপ্লিকেশন না থেকে যদি আপনি ব্র্যান্ডি দেন তাতে কি কোন রকম শক হতে পারে? না। আচ্ছা ডক্টর রয়, একজন ডাক্তার হিসেবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার কি মনে হয় যে এই বিষের প্রভাবে সুপর্ণা মারা গিয়েছিলেন? সেটা আমি ঠিক বলতে পারি না, তবে এটুকু বলতে পারি যে অপর্ণা বিষ দেয়নি। হৈমদেবী, ইদানিং অপর্ণা কি ধরনের বই পড়ছিলেন? ডিটেকটিভ গল্পের বই। ডিটেকটিভ গল্পের বই। আচ্ছা, এই বিষে ডাকাত সিরিজ কি? হ্যাঁ। আপনি সুপর্ণা অপর্ণাকে চিনতেন? চিন্তা। অপর্ণা যে আপনার দোকানে গিয়েছিলেন তার কোনো প্রমাণ আছে? প্রেসক্রিপশন কপি রেজিস্টার। বেশি। আচ্ছা দেখুন তো, এ হাতের লেখাটা কি আপনার? হ্যাঁ দাদা। না, বলছেন কি খদ্দেরদের সঙ্গে সবসময় দাদা দাদা বলে বলে কিরকম দাদা বলাটা অভ্যেস হয়ে গেছে দাদা। না স্যার, স্যার আমার লেখা। কিন্তু অপর্ণাই যে আপনার দোকানে গিয়েছিলেন সেটা আপনি বুঝলেন কি করে? সিঁড়িতে সিঁদুর ছিল না। তাছাড়া ছাপা শাড়ি পরেছিলেন। মেয়েদের উপরে একটু বিশেষ লক্ষ্য রাখতাম। কেন? আর বলে লজ্জা দেবেন না, ওইটি আমার চরিত্রের দোষ। বলে শাড়ি কিনা চিনলেন কি করে বলুন? ডক্টর মুখার্জি, পোস্টমর্টম রিপোর্টেতে ওই ওষুধ or বিষ, whatever you may call, মৃতা সুপর্ণা দেবীর পেটে পাওয়া গেছে, সে কথা কি আপনি জানেন? জানি বলেই তো বলছি যে সেই 20 বড়ি একসঙ্গে 12টা আমি লিখে দিতে পারি। একবারে আমি 3টের বেশি কোনো মানুষকে ওই ওষুধ লিখে দিই না। আপনি লিখেছেন। একই দিনে অপর্ণা দেবরায়ের নামে আপনি 2টো প্রেসক্রিপশন লিখেছেন। একটা হচ্ছে 12টা অর্ডিনারি অ্যাসপিরিন ট্যাবলেটস, আর একটা হচ্ছে 12টা হিপনটিক ড্রাগসের ট্যাবলেট। বাজে কথা। ইয়েস, বাজে কথা। প্রমাণ আছে। এই কেমিস্ট্রি শপ রেজিস্টারিতে আপনার 2টো প্রেসক্রিপশনেরই কপি রয়েছে। তাছাড়া অপর্ণা দেবীর কাছে ওই অ্যাসপিরিনের আসল প্রেসক্রিপশনটা পাওয়া গেছে। নাও ডক্টর মুখার্জি, থিঙ্ক ওয়েল। ভালো করে ভেবে আমাকে উত্তর দিন, আপনি ওই 12টা হিপনটিক ড্রাগের ট্যাবলেটস প্রেসক্রাইব করেছিলেন কি না? আমি করিনি, আমি করতে পারি না। আমি দেখেছি অপর্ণা এক গ্লাস দুধ এনে সেটা অমিতাভ বাবুর হাতে দেয়। অমিতাভ সেই দুধের গ্লাসটা একটা টেবিলের উপর রাখে। তারপর ডক্টর সুশান্ত রায় সেই গ্লাসের মধ্যে খানিকটা ব্র্যান্ডি মিশিয়ে দেন এবং ওই বিশেষ গ্লাসের দুধ খেয়ে সুপর্ণা মারা যায়।
আচ্ছা, ডক্টর সুশান্ত রায় ওই ব্র্যান্ডি আর কাউকে দিয়েছিলেন কি? হ্যাঁ, ডক্টর সুশান্ত রায় ওই ব্র্যান্ডি মিশিয়ে অন্য আর এক গ্লাস দুধও তিনি অপর্ণাকে দিয়েছিলেন। আপনি বলেছেন সুপর্ণা দেবী মরবার সময় কিছু বলে গেছে, সেখানে আর কে কে ছিল? অমিতাভ বাবু ছিলেন, আমার স্ত্রী করুণা ছিলেন। তাদের সামনেই সুপর্ণা শেষ কথা বলে গেছে। কি বলে গেছেন? উনি অপর্ণাকে ওদের স্বামী স্ত্রীর জীবন থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলেন, তাই অপর্ণাই শেষ পর্যন্ত ওকে পৃথিবী থেকে সরিয়ে। অমিতাভ বাবু, আপনি কি অপর্ণাকে ভালোবাসেন? বোনের মতো। আচ্ছা, সুপর্ণা দেবী আপনার স্ত্রী কি কোনো সময় এই ভালোবাসা সম্বন্ধে কোন রকম সন্দেহ প্রকাশ করেছিলেন? অবান্তর প্রশ্ন। অবান্তর কিনা সেটা আমরা বুঝবো, আপনি প্রশ্নের ঠিক ঠিক জবাব দিন। অবান্তর প্রশ্নের জবাব হয় না। আপনি সরকারি সাক্ষী। এই প্রশ্নের জবাব আমি দেব না। Your Honor, I want to cross-examine the witness under section 154. নো, সাক্ষীকে হোস্টাইল ডিক্লেয়ার করা হলো। প্রসিড। অমিতাভ বাবু, আপনার স্ত্রী মারা যাবার আগে কি আর 5 জনকে বলতেন যে অপর্ণা আপনাকে ভালোবাসে? ঠিক জানি না। অপর্ণা আপনার প্রতি ভালোবাসার টানে প্রায় কলকাতায় গিয়ে আপনার বাড়িতে থাকতো। প্রায় নয়। আর অপর্ণার ভালোবাসা প্রেম বা প্রণয় নয়। আপনার দিক থেকে ভালোবাসাটা প্রেম না প্রণয়? স্নেহ। না, স্নেহ নয়। যদি স্নেহই হবে তাহলে সীতেশ বাবুকে কেন বলেছিলেন হার্ট ফেলিওরও হতে পারে? মৃত্যুর কারণ প্রকাশ না করার জন্য কেন অনুরোধ করেছিলেন? অপর্ণা বিষ দেয়নি বলে কেন চিৎকার করে উঠেছিলেন? কেন? সত্য মিথ্যা না জেনে ও কথা বললে এদের পরিবারের সুনাম কলঙ্কিত করা হবে, আর প্রমাণিত হবার আগে অপর্ণা বিষ দিয়েছে এ কথা বললে অপর্ণারও ক্ষতি হবে। কি ক্ষতি হবে? যা ক্ষতি হয়েছে, অপর্ণা আইনে চোখে মুক্তি পেল, তার সামাজিক গ্লানি কাটবে কি? এরপর কে তাকে নির্ভর করবে? কেন আপনি? I seek protection, Your Honor. মাননীয় বিচারপতি, জুরি মহোদয়গণ, এই জঘন্য, এই নারকীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য সাক্ষ্য প্রমাণে যে তথ্য পাওয়া গেছে তার সাহায্যে অনায়াসেই বোঝা যাবে হত্যাকারিণী কে। কার্যকারণের সম্পর্কগুলি আপনারা বিচার করলেই হত্যাকাণ্ডের মোটিভ অর্থাৎ উদ্দেশ্য কি সহজেই বুঝতে পারবেন। এই হত্যাকাণ্ডের পেছনে প্রধান যে মানসিকতা কাজ করেছে তা হলো প্রথম রিপুর তাড়না, কাম, নাগরী প্রেম, লালসা, দেহ সঙ্গসুখ লালসা। সাক্ষী শ্রীমতী হৈমবতী দেবী, আসামির নিজের পিসিমা, বলেছেন সে দিবারাত্রি ডিটেকটিভ গল্প পড়ত। শেষ যে বইখানি সে পড়ছিল সেটা হলো 20 ডাকাত সিরিজের 15 সংখ্যক পাবলিকেশন, যার 60 পৃষ্ঠায় আসামের নিজের লাল পেন্সিলে আন্ডারলাইন করা অংশে বলছে একজন ধূর্ত খুনি একটি মানুষকে খুন করছে, হিপনটিক ড্রাগস খাইয়ে খুন করছে। আর সেই হিপনটিক ড্রাগস সে জোগাড় করেছিল একজন নাম করা ডাক্তারের প্রেসক্রিপশন নকল করে। ডক্টর মুখার্জি স্বীকার করেছেন যে তিনি 12টি অ্যাসপিরিন ট্যাবলেটের প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন অপর্ণাকে, কোন শেডিউল ড্রাগ লেখেননি। অথচ দুবার অপর্ণা নিজে কেমিস্ট শপেতে গিয়ে 2টি প্রেসক্রিপশন দেখিয়ে 2 রকম ওষুধ সে সংগ্রহ করেছে। তার প্রমাণ আছে কপির রেজিস্টারে, আরো প্রমাণ আছে কেমিস্ট শপের দোকানদারের সাক্ষী। আর 2বার অপর্ণাই যে গিয়েছিল
তার প্রমাণ আছে তার পোশাকে, বাগডুরের শাড়ি। শেষ কথাটি প্রত্যক্ষদর্শী সীতেশ দত্ত অত্যন্ত নিরপেক্ষ মন নিয়ে বলে গেছেন। ঠিক যেমনটি দেখেছিলেন তেমনটি বলে গেছেন। রিহার্সাল চলাকালীন অপর্ণা বিষ মেশানো দুধের গ্লাস নিয়ে এসে অমিতাভর হাতে দেয়। ডক্টর সুশান্ত তাতেই ব্র্যান্ডি মিশিয়ে সুপর্ণাকে খেতে অনুরোধ করেন। কাকার দেওয়া ওষুধ সে অসংকোচে পান করে। তারপরের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারী, করুণ, মর্মান্তিক। ওই কুটিল ক্রূর জঘন্যতম আসামির হাতে সুপর্ণা প্রাণ হারালো। সাক্ষীর ধারণার বিচারপতি কোনো মূল্যই নেন। আপনি যদি ওকে নির্দোষও বলেন তারও কোনো মূল্য নেই। আর সীতেশবাবু যে বলেছেন উনি শুনেছেন অপর্ণা খুন করেছে, সেটাও প্রমাণিত না হওয়া পর্যন্ত তার কোনো মূল্য নেই। না, আমি শুধু সুপর্ণা মারা যাওয়ার আগে শেষ যে কথাগুলো বলেছিল আমি তো শুধু তাই বলেছি। আমি শুধু কিন্তু এটাই তো সুপর্ণার শেষ কথা নয় সীতেশবাবু। ও আমাকে বলেছিল যে আমাকে শক্ত করে ধরে রাখো, আমাকে ছেড়ে যেও না। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। চাবিটা ধরো। আর বলেছিল যে সামনে একটা গুহা, দরজাটা বন্ধ করে পারে। এরকম কত অনবরত আমাকে বলতো, অন্ধকার গুহা, দরজা বন্ধ। রত্নাকে নিয়ে যেবার এসেছিল সেবারে আমাকে এই কথাই বলেছিল। ইয়েস, ওইটাই ও রোগ ছিল। আমার মনে পড়ছে যেবার কলকাতায় অসুস্থ হয়ে স্বপ্ন দেখতো, ঘুম হচ্ছিল না। বলতো যে অন্ধকার গুহা, একটা ঘরও বলতে পারেন, দরজা খুলে যাচ্ছে, বন্ধ করতে পারছে। এমন কোন চোর কুঠুরি কিংবা ঘর আছে কি যা বরাবর বন্ধ রাখা আছে? কি ভাবছেন? ভাবছি যে ওর হাতে সবসময় একটা চাবি থাকতো, আর বলতো যে একটা অন্ধকার গুহা। খুলে দাও। আছে কোনো ঘর কিংবা চোর কুঠুরি যা বরাবর বন্ধ রাখা আছে? বড় সিন্দুক কিংবা বাক্স, ব্যাটরা, সুটকেস কিংবা ট্রিঙ্কেট? সিন্দুক, বাক্স, ট্রিঙ্কেট। যার ভেতরটা সুপর্ণা ছাড়া কেউ দেখেনি, তাতেই আছে ওর আতঙ্কের কারণ। তাই অবচেতন মনে সেটা অন্ধকার গুহার রূপ নিয়েছে। কি হলো অমিতাভ বাবু? অমিতাভ,
দেখছেন? ব্রেক শু, রত্নার হুইল চেয়ারের ব্রেক শু এখানে এলো কি করে? বোধ হয় সুপর্ণা রেখেছিল। অসম্ভব, হতেই পারে না। হ্যাঁ, ভগবান আমায় ক্ষমা করো। আমি অকপটে তোমায় জানাচ্ছি, আমি রত্নার হুইল চেয়ারের ব্রেক শু খুলে নিচ্ছি। তাকে সরে যেতে বাধ্য। মৃত সুপর্ণার লেখা স্বীকারোক্তির উপর ভিত্তি করে আপনার আবেদন মঞ্জুর করা হলো। সাক্ষীকে কল ব্যাক করা যেতে পারে। আপনার অনুগ্রহ, ইওর অনার। এই সেই স্বীকারোক্তি। আচ্ছা অমিতাভ বাবু, বলুন তো, সুপর্ণা দেবী এই স্বীকারোক্তিগুলো কেন করতেন, কেন লিখতেন? আমার মনে হয় শুধুমাত্র স্বামীর কাছে থাকবে, আর তার ভালোবাসায় অপর কোনো অংশীদার থাকবে না। এই তীব্র কামনায় সুপর্ণাকে পরপর কতগুলি অপরাধমূলক কাজে টেনে নামায়। অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে, প্রতিটি অপরাধের জন্য আলাদা করে লেখা তার স্বীকারোক্তিগুলি পড়লে বুঝতে পারবেন তার একটা বদ্ধমূল ধারণা ছিল যে ভগবানের কাছে নিভৃতে পাপ স্বীকার করে ক্ষমা চেয়ে নিলে তার কোনো শাস্তি হয় না। তাই যে কোনো অন্যায় করার আগে বা পরে একবার পাপ স্বীকার করে ফেলে সেটিকে বাক্সবন্দি করে রেখে অতি সহজে সে তার আত্মগ্লানি থেকে মুক্তি পেত। যে অপরাধ করলে মানুষের মন জ্বলে পুড়ে খাক হয়ে যায়, সেরকম দুটো অপরাধ করার পরেও তার মনে অন্যায়ের কোনো গ্লানি থাকেনি। শুধু অবচেতন মনে একমাত্র গুহার আতঙ্ক ছাড়া সচেতন মনে তার কোনো বিকারই ছিল না, এবং সে সেটা নিজেও জানত না। তাই সে তার জগতে সুখী ছিল, সহজ ছিল, স্বাভাবিক ছিল। আচ্ছা, আপনি কি বলতে চাইছেন যে সুপর্ণা কোনো এক মানসিক ব্যাধিতে ভুগছিল? Yes, yes, I presume so. Your Honor, এই ধরনের রোগীরা সাধারণত তাদের স্বামীরা অন্য কোনো মেয়েকে ভালোবাসুক বা অন্য কোনো মেয়েরা তাদের স্বামীদের ওপর কোনো রকম প্রভাব বিস্তার করুক, এটা তারা কিছুতেই সহ্য করতে পারে না, এবং সেরকম যে কোনো সম্ভাবনাকে এরা আগাছার মতো উপরে তুলে ফেলে দিতে এতটুকু কুণ্ঠিত হয় না। আচ্ছা, রত্না সম্পর্কে সুপর্ণার এই যে স্বীকারোক্তি, এটা কি আপনি সত্য বলে মনে করেন? এখন এই মুহূর্তে আমার সেই কথাই মনে হচ্ছে। সুপর্ণার দুর্ভাগ্যজনক অসুখের প্রথম উগ্র প্রকাশ বা প্রথম বলি আমার ছোট বোন রত্না। রত্নাও ছিল অসম্ভব ঈর্ষাকাতর। অ্যাডোলেসেন্স মানে বয়স সন্ধিকালে ছোট ছোট মেয়েরা যেমন অন্যের ভালোবাসা জোর করে পেতে চায়, রত্নাও ছিল ঠিক তেমনি। সে তার দাদামণির স্নেহের অংশীদারকে কিছুতেই সহ্য করতে পারত না। বৌদিমনের উপরে পরোক্ষে অত্যাচার চালাত। তাই সুপর্ণা তার হুইল চেয়ারের ব্রেক শু খুলে নিয়েছিল।
ওই হলো তার হুইল চেয়ারের ব্রেক শু। Your Honor, here is the exhibit and here is the confession. এই দলটি হলো তার দ্বিতীয় বলি। সুবর্ণা তখন অন্তঃসত্ত্বা। বলেছিলাম তোমার মেয়ে হবে, আর এই দলটির মধ্যে দেখতে সুন্দর হবে, নাম দেব তার কল্পনা বলে খুব আদর করে একদিন রাত্রে এই দলটিকে আমাদের মাঝখানে শুইয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পরে সুবর্ণা আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি দূরে সরে গেলে নাকি? আমি বলেছিলাম হ্যাঁ। সুবর্ণা ঝপ করে বিছানায় উঠে বসলো। এই সামান্য দলটিকেও সে সহ্য করতে পারেনি। তারপর ভবিষ্যতে যাতে আমাদের কন্যা সন্তান না হয় সেই ভয়ে বাথরুমে সাবানে ফেনা তৈরি করে তার উপর সে আছড়ে পড়ে। আর তার প্রমাণ হলো ওই সাবানের বাক্স। তার নিজের গর্ভের সন্তান হলো তার তৃতীয় বলি। এবারে সে ভাবলো তার ছোট বোন বোধহয় আমাদের দুজনের মধ্যে একটু জায়গা খুঁজছে। আর সেটা মনে হওয়া মাত্রই সে একটা পুরনো প্রেসক্রিপশন কাজে লাগালো। এই প্রেসক্রিপশনটা সুবর্ণা যখন অন্ধকার গুহার আতঙ্কে ভুগছিল ডক্টর মুখার্জি ওকে করেছিলেন। 12-10-67. Written in style 1-2 at the dates. Roman X as 10, that is October. 67 as the year 1967, that is অক্টোবরের 12 তারিখ। সুপর্ণার যাতে ভালো ঘুম হয় তারই জন্যে ঘুমের ওষুধ প্রেসক্রাইব করেন ডক্টর মুখার্জি। সুপর্ণা লিখতে অপর্ণা লিখেছিলেন ডক্টর। সুপর্ণা প্রেসক্রিপশনটা নিয়েছিল কিন্তু ওষুধ আনাই। হ্যাঁ, ডক্টর মুখার্জি দুটো বড়ি লিখেছিলেন। দুয়ের আগে এক লিখেছে সুপর্ণা নিজে, দুটো বড়ি হয়েছে 12টা। রোমান এক্সের পাশে দুটো দাড়ি দিয়ে তারিখেরও কারচুপি করা হয়েছে। এর স্বীকারোক্তিও এখানে আছে। ইওর অনার, শুধু যে কথাটা সে লিখে যেতে পারেনি তা হলো শেষের দিনের এই দুর্ঘটনা। আচ্ছা অমিতাভ বাবু, সেদিন আপনি কি দেখেছিলেন? এই শাড়িটা কে পরেছিল? বাগদুরের শাড়ি এই অঞ্চলের খুব প্রচলিত প্রিন্ট। ফাংশনের দিন বিকেলে এই এক জোড়া শাড়ির একটা পিস অপর্ণা পরেছিল আর একটা পিস সুপর্ণা পরেছিল। বিনা সিঁদুরে এই শাড়ি পরা অবস্থায় সুপর্ণাকে একমাত্র আমিই দেখেছিলাম। তখন সে সদ্য সদ্য ওষুধের দোকান থেকে বেরিয়ে আসছে। আমার কিন্তু কোনো রকম সন্দেহ হয়নি। সাক্ষীর জগন্নাথ আমি সে কথা বলিও নি। আমার শুধু খারাপ লেগেছিল এই ভেবে যে সুপর্ণা অপর্ণাকে নকল করছে। বিনা সিঁদুরে এই বাগদুরের শাড়ি পরা অবস্থায় সুপর্ণাকে ওষুধের দোকানদার অপর্ণা বলে ভুল করতেই পারে। কিন্তু বিষ মেশানো দুধের গ্লাস অপর্ণা আপনাকে দিল কি করে? অপর্ণা স্টেজে নাচতে নাচতে খুব ক্লান্ত হয়ে পড়ে। তখন তাকে চাঙ্গা করে তোলার জন্য সুপর্ণা এক গ্লাস দুধ নিয়ে এসে অপর্ণাকে স্টেজের উপরেই খাওয়াতে চায়। অপর্ণা দুধের গ্লাসটা হাতে নিয়ে গ্রিন রুমের দিকে এগিয়ে আসে আর সুপর্ণা ড্রেসিং রুমের মধ্যে চলে যায়। এই পোড়া টাই, ছবি, আপনাকে লেখা অপর্ণার চিঠি, সর্বরীর কপি, এসবের বাক্সে কেন? এসবের ওই একই সূত্র, একই কারণ। সুবর্ণা চাইতো যে তার স্বামীর উপরে যাতে কারো কোনো রকম প্রভাব না পড়ে। সে বোনই হোক, ননদই হোক, কিংবা সামান্য পুতুলই হোক। এও তো একটা অসুস্থতা, পজিটিভনেস নাকি সিজোফ্রেনিয়া নাকি একটা নাম আছে না? ইয়েস ইওর অনার। মনোরোগ বিশেষজ্ঞরা হয়তো সেই কথাই বলবেন। ইওর অনার, আমি আমার ভালোবাসতাম বলে আমার একটা গর্ব ছিল।
কিন্তু তার মনে যে এরকম একটা গোপন ইচ্ছে তীব্র হয়ে উঠেছিল তা আমি আগে কোনোদিনই বুঝতে পারিনি। তার তার শেষ প্রার্থনা আমি রাখতে পারিনি। আমাকে ছেড়ে দিও না, আমাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবো বলে সে যখন আমার কাছে মিনতি জানিয়েছিল, আমি তাকে এতটুকু সাহায্য করতে পারি। অথচ আমার ভালোবাসা হারাবার ভয়ে সে মানুষকে খুন পর্যন্ত করতে দ্বিধা করেনি। কিন্তু কই, আমি তো তাকে তেমন নিশ্চয়তা দিতে পারিনি। আমি তো তাকে তার মতো করে বোঝাতে পারিনি। আমি তো তাকে বলতে পারিনি যে সুবর্ণা, মনে কোনো ভয় এনো না, আমি তোমারই চিরদিন থাকবো। আই এম সরি ইওর অনার, সরি। জুরি মহোদয়গণের সর্ববাদী সম্মত অভিমত, আসামি নির্দোষ। শ্রীমতী অপর্ণা দেব রায়কে বেকসুর মুক্তি দেওয়া হলো। অমিতাভ, এবার চলো, এখানকার কাজ সব মিটে গেছে। একটা খটকা রয়ে গেল। সুপর্ণা যখন মৃত্যু ঘটে তখন অপর্ণার সেফটির কথা আপনার মনে হলো কেন? তা জানি না, তবে আমার মনে হয়েছিল অপর্ণা যেন কোনো ক্ষতি না হয়। তার মানে আপনার অবচেতন মনে অনেক আগে সুপর্ণার মৃত্যু ঘটেছিল। নইলে সুপর্ণার মৃত্যুর চেয়ে অপর্ণাকে বাঁচাবার কথা আপনার মনে হলো কেন? আপনি কি মনে মনে অপর্ণাকে কামনা করেছিলেন? আপনি যা বলছেন তার কিছু কিছু হয়তো ঠিক বটে, কিন্তু সবটাই অভ্রান্ত নয়। অপর্ণা সুপর্ণার চেহারার আকর্ষণে খুব একটা তফাৎ নেই। অপর্ণার উচ্ছলতা হয়তো আমার ভালো লেগে থাকতেও পারে, কিন্তু তাই বলে অপর্ণাকে আমি ভালোবাসিনি। এমনকি এত দোষ করা সত্ত্বেও সুপর্ণাকে আমি ভালোবাসি, অপর্ণাকে নয়। পৃথিবী তাকে কি চোখে দেখবে আমি জানি না, কিন্তু আমার স্ত্রীর মৃত্যুর পর সে আমার ভালোবাসা থেকে এতটুকু বঞ্চিত হয়নি। ভালো হোক মন্দ হোক, দোষে গুণে মেশানো সুপর্ণাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি এবং তাকে আমি আজও ভালোবাসি। অমিতদা, বাড়ি চলুন। দিদি ভাই, তোমাদের ওখানে আর তো আমি যেতে পারবো না। আমাকে তোমরা ক্ষমা করো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।